আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ ইস্তাকিম, অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব ইকোনোমেট্রিক্স বা অর্থনীতির ওপর। এটা আমার চ্যানেলে ইকোনোমেট্রিক্স বা অর্থনীতির ওপর প্রথম ক্লাস। তো আমি ইকোনোমেট্রিক্সের ওএলএস মেথড নিয়ে আলোচনা করব। ওএলএস এর পূর্ণরূপ হলো অর্ডিনারি লেস্ট স্কোয়ার মেথড, অর্থাৎ বাংলায় বললে সাধারণ ন্যূনতম বর্গ পদ্ধতি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ইকোনোমেট্রিক্সের। তো অর্ডিনারি লেস্ট স্কোয়ার মেথড বা ওএলএস মেথড সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের কিছু টার্ম সম্পর্কে বা কিছু চিহ্ন সম্পর্কে পরিচিত হতে হবে। যেমন বিটা ওয়ান। বিটা ওয়ানটাকে এটা আমাদের জানতে হবে। বিটা ওয়ান হলো পরামিতি, বিটা টুও পরামিতি। আর এটা হলো পিআরএফ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এসআরএফ এর ক্ষেত্রে এসআরএফ পিআরএফ এগুলো আমি একটু পরে ডিটেলস বলবো। এটা এসআরএফ এর ক্ষেত্রে বিটা ওয়ান হ্যাট, বিটা টু হ্যাট ব্যবহৃত হয়। বিটা ওয়ান হ্যাট হলো বিটা ওয়ানের নিরূপিত মান বা এস্টিমেটেড ভ্যালু, আর বিটা টু হ্যাট হলো বিটা টু এর নিরূপিত মান বা এস্টিমেটেড ভ্যালু। আর একটা টার্ম আছে, সেটা হলো ইউ টার্ম, বা এটা অনেক জায়গায় ই হিসেবে ইউজ করা হয়। ইউআই হিসেবে আমি দিলাম। ইউআই হলো দৈব বিঘ্ন সৃষ্টিকারী পদ, আর ইউআই হ্যাট হলো ইউআই এর নিরূপিত মান। আর এটা হলো এক্স হলো স্বাধীন বা পরিবর্তনশীল চলক, আর ওয়াই হলো নির্ভরশীল চলক। তো এখন আমরা একটা ওএলএস সমীকরণ তৈরি করব। ওএলএস সমীকরণ তৈরি করে আমরা সেটার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আর এই অর্ডিনারি লেস্ট স্কোয়ার মেথড বা ওএলএস মেথডটা প্রবর্তন করেছেন বা এই সম্পর্কে ধারণা দিয়েছেন জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গস। জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গস তিনি এই অর্ডিনারি লেস্ট স্কোয়ার মেথড পদ্ধতির প্রবক্তা বা এই সম্পর্কে ধারণা দেন। আমাদের ওএলএস পদ্ধতিতে মূলত এমন একটা নির্ভরণ রেখা নির্ণয় করতে হবে যেখানে প্রকৃত নির্ভরণ রেখা এবং নমুনা হতে প্রাপ্ত নির্ভরণ রেখার বিচ্যুতি ন্যূনতম হবে। অর্থাৎ আমাদের যে বিচ্যুত বা দৈববিঘ্ন সৃষ্টিকারী পদ ইউআই হ্যাট, সেটার একটা সর্বনিম্ন মানের বিষয় আসবে। তো প্রথমে আমরা দুই চলক বিশিষ্ট যদি ধরি পিআরএফ, তাহলে দুই চলক বিশিষ্ট পিআরএফ আমরা ধরলাম। দুই চলক বিশিষ্ট পিআরএফ হলো ওয়াই ইকুয়াল বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স প্লাস ইউ। এটা হলো আমাদের পিআরএফ। তবে পিআরএফ নিয়ে সরাসরি আমরা পিআরএফ পাই না, আমরা এসআরএফ এর মাধ্যমে পিআরএফটা পাই। অর্থাৎ আমরা নমুনার মাধ্যমে সমগ্রকের বিষয়ে ধারণা অর্জন করি। তাই এই পিআরএফ এর যে নির্ণয়ের পদ্ধতির ক্ষেত্রে আমরা যে এসআরএফটা ব্যবহার করব, অর্থাৎ পিআরএফ পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমরা একটা এসআরএফ ইউজ করব, অর্থাৎ স্যাম্পল রিগ্রেশন ফাংশন। পিআরএফ হলো পপুলেশন রিগ্রেশন ফাংশন, আর এসআরএফ হলো স্যাম্পল রিগ্রেশন ফাংশন। তো এসআরএফটা আমরা নিরূপণ করি বা এসআরএফটা আমরা ধরে নিই। এটা ওয়াই এখানে হ্যাট ওয়াই এর উপরে পড়বে না, হ্যাট বিটা ওয়ান এর উপর পড়বে। ওয়াই ইকুয়াল বিটা ওয়ান হ্যাট প্লাস বিটা টু হ্যাট প্লাস ইউআই হ্যাট। চলকের উপর হ্যাট পড়বে না, হ্যাট পড়বে শুধু পরামিতি আর এই স্ট্যাটিস্টিক ডিস্টারবেন্স টার্মের উপরে। তো এটা আমরা এসআরএফ ধরলাম, এসআরএফ। পিআরএফ আর এসআরএফ আমরা বের করলাম। এখন এই এসআরএফ থেকে আমরা একটা পিআরএফ এর একটা নিরূপিত মান বের করব, যেখানে এই দৈববিঘ্ন সৃষ্টিকারী পদের বিচ্যুতি, অর্থাৎ বিচ্যুতির বর্গ ন্যূনতম হয়। এরকম একটা পদ্ধতিতে আমরা সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ বিটা ওয়ান হ্যাট আর বিটা টু হ্যাটের মানটা বের করার চেষ্টা করব। তো প্রথমত আমরা এখানে দেখি ওয়াই হ্যাটের একটা মান আছে, যেটা হলো
ওয়াই আই হ্যাটের মানটা আমি এখানে লিখে নিই। ওয়াই আই হ্যাট, ওয়াই এর উপর হ্যাট দিলে যে মানটা দাঁড়াবে সেটা হবে বিটা 1 হ্যাট প্লাস বিটা 2 হ্যাট এক্স আই। এখন তাহলে আমরা এই মানটা, এই যে মানটা আমরা পাইলাম ওয়াই আই হ্যাটের যে মানটা আছে সেটা আমরা যদি এই 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা এসআরএফটা পাই। এখানে ওয়াই আই থেকে গেল ইকুয়াল এই বিটা 1 হ্যাট প্লাস বিটা 2 হ্যাটের মান হলো ওয়াই আই হ্যাট দিলাম প্লাস ইউআই হ্যাট। এখন এখান থেকে আমরা তৈরি করে নিতে পারি যে ইউআই হ্যাটের মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা যদি এভাবে বের করি, ইউআইটাকে এখানে রেখে দিলাম, ইউআইকে এইদিকে রেখে দিলাম, তাহলে ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট। এই যে আমরা যে ইউআইটা পেলাম, এই ইউআই হচ্ছে ওয়াই এর প্রকৃত মান যেটা ছিল, ওয়াই এর প্রকৃত মান আর ওয়াই এর নিরূপিত মান ওয়াই আই হ্যাট, এই দুটার মধ্যে পার্থক্য। অর্থাৎ স্টোকাস্টিক ডিস্টারবেন্স টার্ম যেটা এস্টিমেটেড ইউআই, সেটা হলো ওয়াই এর প্রকৃত মান এবং ওয়াই আই এর নিরূপিত মানের মধ্যে পার্থক্য। তো আমরা এটাকে যদি আবার এখানে মান বসাই দিই তাহলে এরকম দাঁড়াবে বিষয়টা, ওয়াই হ্যাট ইকুয়াল ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাটের মান বসাই দিলে বিটা 1 হ্যাট মাইনাস বিটা 2 হ্যাট এক্স। এখন যদি এক্স আর ওয়াই এর n সংখ্যক জোড়া পর্যবেক্ষণ থাকে তাহলে আমরা এমন একটা এসআরএফ নির্ণয় করব যেখানে ওয়াই এর প্রকৃত ও নিরূপিত মানের বর্গের বিচ্যুতির সমষ্টি ন্যূনতম হয়। অর্থাৎ এই ইউআই স্কোয়ারের সমষ্টির, অর্থাৎ আমরা এটাকে ন্যূনতম করার চেষ্টা করব, সামেশন ইউআই হ্যাট স্কোয়ার, এটা যাতে ন্যূনতম হয়, এটা আমাদের লক্ষ্য। এটা হলো আমাদের লক্ষ্য যে ইউআই হ্যাট সামেশন ইউআই হ্যাট স্কোয়ারের এটা আমরা ন্যূনতম করব, অর্থাৎ এটা সর্বনিম্ন করার চেষ্টা করব। যেহেতু এটা একটা দৈব বিঘ্ন সৃষ্টিকারী পথ, বিঘ্নটা যত কম হবে তত সেক্ষেত্রে আমরা এটা পিআরএফ এর কাছাকাছি বা মোটামুটিভাবে একটা নির্ভরশীল ভ্যালু পাবো, একটা সঠিকতার দিকে মানটা পাবো। এই কারণে আমরা এই কাজটা করব। এখন আমরা এই সামেশন ইউআই হ্যাটের মানটা বের করব, অর্থাৎ এখানে আমরা সামেশন দিব প্লাস বর্গ করব। বর্গ করার আগে আমরা সামেশনটা দিয়ে নিই। সামেশন যদি উভয় পক্ষে দিয়ে আমরা এটাকে, অর্থাৎ এই সমীকরণটা আমি আলাদা করে নিই। এটা হলো 3 নম্বর সমীকরণ দিই। এই 3 নম্বর সমীকরণটাকে আমি সামেশন আকারে, মানে উভয় পক্ষে সামেশন দিয়ে গুণ করব। অর্থাৎ এখানে আমরা যদি এই সমীকরণটা লিখি 3 নম্বর হতে আমরা লিখব ইউআই হ্যাট, এটার আগে সামেশন দিব, ইকুয়াল টু সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট। এইভাবে আমরা সামেশনটা বের করলাম। এটাকে আমি দিলাম 4 নম্বর সমীকরণ। এখন আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝাতে পারি। একটা চিত্র যদি আমি আঁকাই, এখানে সাইডে আঁকাই, যে এটা একটা চিত্র, এই চিত্রে আমরা এখানে এটা একটা এসআরএফ এর রেখা, এদিকে আমরা ধরলাম এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ।
এখন এসআরএফ এর মানগুলো এই রেখা বরাবর আছে, আর বিচ্যুতি অর্থাৎ এই মানগুলোর কিছু কিছু মান এমন জায়গায় আছে যেগুলো আসলে এই রেখার বাইরে আছে। যেমন এখানে একটা মান আছে, এখানে একটা মান আছে, এখানে একটা মান আছে, আবার দেখা যাচ্ছে এখানে একটা মান আছে। ধরলাম 4টা মান আমি সুবিধার্থে ধরলাম। তো এখানে প্রথমটার বিচ্যুতি যদি আমি এটা ধরি, প্রথমটার বিচ্যুতি রেখা থেকে বিচ্যুতি এটা E1 যদি ধরি, দ্বিতীয় বিচ্যুতিটা এতখানিক বিচ্যুতি এটা U2 ধরলাম, তৃতীয় বিচ্যুতিটা আমি যদি U3 ধরি, এবং চতুর্থ বিচ্যুতিটা যদি আমি U4 ধরি, মানে 4টা বিচ্যুতি আমরা পেলাম। তাহলে এই যে এই বিচ্যুতি বরাবর একটা রেখা টানলাম, এই বিচ্যুতি বরাবর একটা রেখা টানলাম, এই বিচ্যুতি বরাবর একটা রেখা টানলাম, এবং এই বিচ্যুতি বরাবর একটা রেখা টানলাম। U1 এর জায়গায় আমরা x1 এটা x2 x3 x4, এখানে আমাদের দেখা যাচ্ছে U1টা খুব কাছাকাছি আছে এবং U4টাও খুব কাছাকাছি আছে, কিন্তু U2 আর U3টা অনেক দূরে আছে। কিন্তু যখন আমরা এটার সমষ্টিকরণ করব তখন এই 4টাই সমান গুরুত্ব লাভ করবে, এবং উপরেরগুলো যেহেতু উপরের বিচ্যুতিগুলো ধনাত্মক এবং নিচের বিচ্যুতিগুলো ঋণাত্মক, যখন আমরা এটার সমষ্টির বর্গ নির্ণয় করব তখন কিন্তু সমষ্টি একটা ধনাত্মক সংখ্যা হবে, অর্থাৎ সমষ্টিটার ঋণাত্মক কিছু থাকবে না। তাই আমরা এখানে এই বিচ্যুতিগুলোর বর্গ নিয়ে কাজ করব, এবং এখানে বর্গ নেওয়ার কারণে ঋণাত্মক কোনো অস্তিত্ব থাকবে না, ধনাত্মক আসবে। তাহলে আমরা এখন এখান থেকে এই 4 নম্বর সমীকরণ হতে আমরা এটা লিখতে পারি, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে বিষয়টা কি দাঁড়াবে। এখান থেকে আমরা যদি বর্গ করে দিই, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করলে সামেশন ইউআই হ্যাট স্কোয়ার ইকুয়াল সামেশন ওয়াইআই মাইনাস ওয়াইআই হ্যাট স্কোয়ার। উভয় পক্ষকে আমি বর্গ করে দিলাম। এখন আমরা এখানে এটার মানটা বসিয়ে দিই, অর্থাৎ এখানে মানটা আসবে সামেশন ওয়াইআই মাইনাস বিটা 1 হ্যাট মাইনাস বিটা 2 হ্যাট এক্স, এটার উপরে বর্গ। এটাকে আমরা ধরলাম সামেশন ইউআই স্কোয়ার, এটাকে আমরা ধরলাম 5 নম্বর ইকুয়েশন। 5 নম্বর ইকুয়েশন, আমি এটা এখানে না লিখে একটু কাছে লিখি, সামেশন ইউআই। হ্যাঁ, এই 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা কাজ শুরু করব। এখন 5 নম্বর ইকুয়েশনে আমরা এই ইউআই স্কোয়ার অর্থাৎ এটা ন্যূনতম করার চেষ্টা করব, অর্থাৎ আমরা বিটা 1 হ্যাট ও বিটা 2 এর হ্যাটের এই দুটা নিরূপিত মানের এমন একটা মান নির্ণয় করব যার বিচ্যুতির বর্গের সমষ্টি যাতে ন্যূনতম হয়। এই দুটা মানে ইউআই এর বিচ্যুতির বর্গের সমষ্টি যাতে ন্যূনতম হয়। তাহলে প্রথমত আমাদের এটা নির্ণয় করতে হলে এটার আংশিক অন্তরকরণের মান, অর্থাৎ সামেশন ইউআই স্কোয়ার আংশিক অন্তরকরণের মান 0 ধরতে হবে, এবং প্রথমে বিটা 1 হ্যাটের সাপেক্ষে অন্তরকরণ করব আংশিক অন্তরকরণ, তারপর বিটা 2 হ্যাটের সাপেক্ষে আংশিক অন্তরকরণ করব। তারপরে আমরা সমীকরণের মাধ্যমে একটা বিটা 1 হ্যাটের একটা মান এবং বিটা 2 হ্যাটের একটা মান বের করার চেষ্টা করব। তো প্রথমত আমি যদি আংশিক অন্তরকরণ করি, এই 5 নম্বর সমীকরণে আংশিক অন্তরকরণ যদি বিটা 1 এর হ্যাটের সাপেক্ষে করি, অর্থাৎ 5 নম্বর সমীকরণকে আমি 5 নংকে বিটা 1 হ্যাটের সাপেক্ষে আংশিক অন্তরকরণ করব এবং তার মান 0 ধরব। বিটা 1 হ্যাট এর সাপেক্ষে আংশিক অন্তরকরণ করে তার মান 0 ধরে পাই, অর্থাৎ আংশিক অন্তরকরণ করে আমি তার মানটা 0 ধরব।
তাহলে আমরা যদি আংশিক অন্তঃকরণ করি বিটা ওয়ান হ্যাটের সাপেক্ষে, তাহলে আংশিক অন্তঃকরণের ক্ষেত্রে ডেল্টা চিহ্ন ব্যবহৃত হয়। ডেল্টা বাই ডেল্টা বিটা ওয়ান হ্যাট এর সাপেক্ষে আমরা অন্তঃকরণ করব সামেশন ইউআই স্কোয়ারের ইকুয়াল টু উভয় পক্ষে যদি দিই, তাহলে এখানে আমরা সামেশন বিটা ওয়ান হ্যাটের সাপেক্ষে অর্থাৎ ডেল্টা বাই ডেল্টা বিটা ওয়ান হ্যাট এর সাপেক্ষে এই পুরাটা, অর্থাৎ আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম সামেশন ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স এর উপর স্কোয়ার আছে, এইটা আমরা অন্তর্করণ করব বিটা ওয়ান হ্যাটের সাপেক্ষে, আর এর মানটা আমরা ধরবো 0। এখন আমরা সমীকরণ সমাধানের দিকে মনোযোগ দিই। বিটা ওয়ান হ্যাটের সাপেক্ষে অন্তঃকরণ করলে এটা যেহেতু অপেক্ষকের নিয়মে আছে, অর্থাৎ স্কোয়ার আছে, তাই আমরা প্রথমে এই পুরাটার অন্তর্করণ করব, তারপর বিটা ওয়ানের অন্তর্করণ করব। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 2 সামেশন, প্রথমে এই পুরাটার অন্তর্করণ করব আমরা, পাওয়ার আগে আসলো, পাওয়ারের মধ্যে এক বিয়োগ হবে, মানে এটা আমরা একটা অপেক্ষক ধরবো, তারপর আবার আমরা এটার অন্তর্করণ করব, যেটা অপেক্ষকের নিয়ম আছে, অর্থাৎ অন্তরীকরণের অপেক্ষক যে নিয়মটা আছে সেই নিয়মের প্রেক্ষিতে আমরা আংশিক অন্তর্করণ করব এখন। তাহলে আমরা এটা এভাবে লিখি ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই, এটা এরকমই থাকলো। এরপরে আমরা আবার এটার সাথে ডেল্টা বিটা ওয়ান হ্যাটের অন্তর্করণ করব, এবং এটা অন্তর্করণ করব ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স ইকুয়াল টু আমরা 0 ধরবো। তাহলে সেমভাবে আমরা যদি এটা তুলি 2 সামেশন ওয়াই মাইনাস যা ছিল এটা তাই থাকলো, আর পরে আমরা অন্তর্করণ করব। এখন এটার অন্তর্করণ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিটা ওয়ান হ্যাটের সাপেক্ষে, এখানে বিটা ওয়ান হ্যাট নাই, অর্থাৎ এটা 0 হবে, এখানেও বিটা ওয়ান হ্যাট অনুপস্থিত, অর্থাৎ এখানেও 0 হবে। শুধুমাত্র এইখানে বিটা ওয়ান হ্যাট আছে, বিটা ওয়ান হ্যাটের অন্তর্করণ বিটা ওয়ান হ্যাটের সাপেক্ষে করলে এখানে পাওয়ার আগে আসবে, পাওয়ারের মধ্যে এক বিয়োগ, যেহেতু এখানে পাওয়ার 1 আছে, 1 আগে আসলো, 1 এর মধ্যে এক বিয়োগ দিলে বিটা টু দি পাওয়ার 0 সমান 1, অর্থাৎ আমরা এখানে -1 পাচ্ছি এটার অন্তর্করণ -1। তাহলে আমরা সমীকরণটা সাজিয়ে লিখতে পারি -2 সামেশন ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই ইকুয়াল 0, আমরা এটা লিখতে পারি। এখন আমরা 2টাকে এই পারে পার করে দেব, আমার এখানে জায়গা নেই, পৃষ্ঠায় যাই, এবং 2টাকে আমরা এদিকে পার করে দিল, 2 শূন্যর সাথে গুণ হয়ে 2 সমান 2টা 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি 2টাকে গুণ করে দিই এখানে, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে সামেশন ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই ইকুয়াল টু 0। বা এখন আমি সামেশনটা যদি গুণ করে দিই, সামেশন ওয়াই, সামেশনটা কমন ছিল, আমি গুণ করে দিচ্ছি, মাইনাস এখানে যেহেতু কোনো চলক নাই, বিটা ওয়ান শুধু একটা পরামিতি, সেহেতু এখানে আমরা সামেশনের মান n লিখতে পারি, n বিটা ওয়ান হ্যাট মাইনাস এখানে বিটা টু হ্যাট সামেশন এক্স আই সমান 0। এখানে আসলে যখন আমরা সামেশন দ্বারা গুণ করব তখন চলক থাকলে চলকের আগে সামেশনটা আসবে, অর্থাৎ সমষ্টিকরণ চিহ্ন, কিন্তু যদি চলক না থাকে, পরামিতি আছে যেহেতু এখানে শুধু, তাহলে সেটাকে আমরা n দ্বারা গুণ করব। তাহলে আমরা এখন এটা একটু সাইজ করে নিই, সাইজ করে আমরা একটা সমীকরণ দাঁড় করাই। আমরা যদি এখন ওয়াইটাকে এই পাশে রেখে এই দুটা মাইনাসকে উপরে দিয়ে প্লাস করে দিই, তাহলে সামেশন ওয়াই এই পাশে থাকলো সমান n বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট সামেশন এক্স আই ইকুয়াল 0। এখন আমরা এটা
সরি ইকুয়াল 0 এখানে থাকবে না, যেহেতু আমি ইকুয়ালটা মাঝখানে নিয়ে আসছি, এখানে 0 তো থাকার প্রশ্ন আসে না। আর এখানে আমি একটা চিহ্ন ভুল করছি। সামেশন ওয়াই ইকুয়াল টু এন বিটা ওয়ান, যেহেতু এটা দুইটাই প্লাস হয়ে যাবে, এন বিটা ওয়ান প্লাস বিটা টু হ্যাট এক্স আই। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ ধরলাম, আগে 5 পর্যন্ত ধরেছি তাই না, এটা 6 নম্বর, এটা 6 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমি বিটা ওয়ান হ্যাটের সাপেক্ষে অন্তর্করণ করে একটা সমীকরণ পেলাম। এবার আমি আবার ওই টার্মটা যেটা ইউআই স্কোয়ারের মান ছিল সেটাকে আমি বিটা টু হ্যাটের সাপেক্ষে অন্তর্করণ করব এখন। তাহলে আমরা যদি আবার সামেশন ইউআই স্কোয়ার হ্যাটকে বিটা টু এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই, অন্তর্করণ করে তার মান 0 ধরে পাই, ইউআইকে বিটা ওয়ানের সাপেক্ষে বিটা টু এর সাপেক্ষে এবার অন্তর্করণ করব, করে তার মান 0 ধরবো। তাহলে আমরা পাই সামেশন আংশিক অন্তর্করণ যেহেতু ডেল্টা বাই ডেল্টা বিটা টু হ্যাট ইন্টু সামেশন ইউআই হ্যাট স্কোয়ার ইকুয়াল টু ডেল্টা বাই ডেল্টা বিটা টু হ্যাট সামেশন ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই এর উপর স্কোয়ার ছিল। এটাকে আমরা করব বিটা টু এর সাপেক্ষে অন্তর্করণ। এখন আমরা যদি বিটা টু এর সাপেক্ষে অন্তর্করণ করি এবং এটার মান 0 ধরব, তাহলে আমাদের আসছে অপেক্ষকের নিয়মে আগের মতোই 2 আগে আসবে, 2 আগে এসে ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই, পাওয়ারের মধ্যে এক বিয়োগ দিলে 1 লেখার দরকার হয় না পাওয়ারে 1 হলে। এবং আমরা আবার বিটা টু এর সাপেক্ষে এটার অন্তর্করণ করব, ডেল্টা বাই ডেল্টা বিটা টু হ্যাট এর সাপেক্ষে আমরা আবার এইটার অন্তর্করণ করব, অর্থাৎ আমরা বিটা ওয়ান হ্যাট আগে ওয়াই আছে, লাইনটাই কেটে দিই, সামেশন টু ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই আর ডেল্টা বাই ডেল্টা বিটা টু হ্যাট, এবারে ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই ইকুয়াল টু 0। তারপরে আমরা এটার অন্তর্করণ যদি করি, এটা আগেরটা যা ছিল তাই, 2 সামেশন ওয়াই মাইনাস বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই, এবং এখানে আমরা এটার অন্তর্করণ করলে দেখা যাচ্ছে ওয়াই এটা 0 হয়ে যাচ্ছে, বিটা ওয়ান 0 হয়ে যাচ্ছে, এবং বিটা টুর সাথে এক্স আই চলক আছে, তাই এখানে আমরা এই এক্স আই চলকটা আগে আসবে এবং বিটা টু এর পাওয়ারের থেকে এক বিয়োগ, অর্থাৎ এক্স আই আগে আসলো এবং যেহেতু চলক মাইনাস আছে তাই আমি মাইনাস লিখলাম, এক্স আই সামনে আসলো, বিটা ওয়ান এবং বিটা ওয়ানের পাওয়ারের মধ্যে থেকে এক বিয়োগ দিলে 1 মাইনাস 1 সমান 0 হয়ে বিটা টুটা 1 হয়ে যাবে, অর্থাৎ এক্স আইয়ের সাথে 1 গুণ আছে, তাহলে 1 লেখার প্রয়োজন হয় না, আমরা মাইনাস এক্স আই লিখলাম ইকুয়াল টু 0। এখন আমি যদি এটা একটু সাজিয়ে নিই তাহলে বিষয়টা দাঁড়াবে মাইনাস 2 সামেশন এক্স আইটা আগে আসলো, তারপরে আমি এটা পরে লিখলাম, এটা একটু সাজিয়ে লিখলাম আমার পরবর্তী কাজের সুবিধার্থে, বিটা ওয়ান হ্যাট মাইনাস বিটা টু হ্যাট এক্স আই ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে
2টাকে এই পাশে পার করে দিব, -2টাকে এই পাশে পার করে দিব আগের সমীকরণের মতো, দিয়ে আমি β2 এর একটা সমীকরণ আনার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা যদি ওপারে পার করে দিই তাহলে আমাদের এখানে দাঁড়াবে সামেশন xi yi মাইনাস β1 hat মাইনাস β2 hat xi ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি সামেশন xi-টা সবার সাথে গুণ করে দিলে, যেহেতু কমন অবস্থায় আছে, আমি সবার সাথে যদি গুণ করে দিই তাহলে সামেশন xi yi মাইনাস β1 hat সামেশন xi মাইনাস β2 hat সামেশন xi এর xi মিলে xi স্কয়ার হয়ে গেল। ইকুয়াল টু আমরা 0 লিখব। তাহলে আমরা আগের মতো yi এর মানটা এদিকে রেখে বাকিগুলো ওই পাশে পার করে দিব, অর্থাৎ yi যেটার সাথে আছে সেটা আমরা বাম পাশে রাখবো yi, আর ওই পাশে বাকিগুলো পার করে দেব। β1 hat সামেশন xi মাইনাস β2 hat সামেশন xi স্কয়ার ইকুয়াল 0। এখন এটাকে আমরা ধরি 7 নম্বর সমীকরণ, এদিকে 6 পর্যন্ত ধরেছে, এটা 7 নম্বর সমীকরণ। এখন আমরা 6 আর 7 যে সমীকরণটা পাইলাম, অর্থাৎ এখানে 6 নম্বর সমীকরণটা ছিল, 6 নম্বর সমীকরণটা ছিল এটা সামেশন yi hat সমান এইটা, এবং আমাদের 7 নম্বর সমীকরণটা আসলো এইটা। এই দুইটা সমীকরণকে সমাধানের আমরা চেষ্টা করব। সরি, এখানে আবার মাইনাস দিয়েছি, প্লাস দিতে হবে। তো এই সমীকরণটা যদি আমি সমাধানের চেষ্টা করি তাহলে আমরা অপনয়ন পদ্ধতিটা ইউজ করব। প্রতিস্থাপন পদ্ধতিতেও হবে, প্রতিস্থাপন পদ্ধতিটা একটু বড় হবে, অপনয়নে একটু ছোট হবে, তাই আমি অপনয়ন পদ্ধতিটা ইউজ করলাম। সেটা হলো আমি প্রথম সমীকরণটাকে, অর্থাৎ 6 নম্বর সমীকরণটাকে আমি xi দ্বারা গুণ করলাম, সামেশন xi দ্বারা গুণ করব, আর যেটা 2 নম্বর সমীকরণ আমি পেলাম সেটাকে n দ্বারা গুণ করব, করে আমি 7 নম্বর থেকে 6 নম্বর বিয়োগ করব, অর্থাৎ আমার কাজটা হবে β1 এবং β2 হ্যাটের মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা 6 আর 7 নম্বর সমীকরণ সমাধান করব। এখানে আমরা 7 নম্বরকে n দ্বারা, অর্থাৎ 7 নংকে n দ্বারা, 7 নংকে n দ্বারা এবং 6 নংকে সামেশন xi দ্বারা গুণ করে এবং 6 হতে 5 বিয়োগ করে, সরি 7 হতে 6 বিয়োগ করে 7 মাইনাস 6 করে পাই। তাহলে আমরা 7 থেকে যদি 6 বিয়োগ করি এবং এটা গুণ করি তাহলে 6 নম্বর 7 নম্বরটা আগে লিখতে হবে, এটার সাথে আমি n দ্বারা গুণ করছি, 7 নম্বরকে n দ্বারা, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা n দ্বারা গুণ করলে n সামেশন xi yi ইকুয়াল টু n β1 hat xi প্লাস n β2 hat সামেশন xi স্কয়ার ইকুয়াল টু না এটা। এবং 6 নম্বর সমীকরণ, অর্থাৎ আমরা 6 নম্বর সমীকরণটা যেটা পেয়েছিলাম সেটা হলো 6 নম্বর সমীকরণকে আমরা সামেশন xi দ্বারা গুণ করব। তাহলে আমাদের কি পাই আমরা সেটা দেখি। 6 নম্বরকে যদি আমি সামেশন x দিয়ে গুণ করি তাহলে সামেশন xi সামেশন yi ইকুয়াল n β1 hat সামেশন xi প্লাস β2 hat
সামেশন এক্স আই স্কোয়ার। এখন আমরা যদি এই দুটাকে বিয়োগ করি তাহলে বিয়োগ করার ক্ষেত্রে বীজগাণিতিক নিয়মে চিহ্ন পরিবর্তন হয়। এখানে আমরা মাইনাস ধরলাম, এখানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে দেখা যাচ্ছে আমরা এখানে পেলাম এই যে এটা কিন্তু সম্পূর্ণ এন বিটা ওয়ান হ্যাট এক্স আই সামেশন এক্স আই এবং এন বিটা ওয়ান হ্যাট সামেশন এক্স আই, এই দুইটা টার্ম শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি বিয়োগের পরে এন সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস সামেশন এক্স আই সামেশন ওয়াই আই ইকুয়াল টু এটা শূন্য হয়ে গেল, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ এন বিটা টু হ্যাট সামেশন এক্স আই স্কোয়ার এবং এখানে আমরা একটা ভুল করছি ছোট্ট, সেটা হলো ছোট না বেশ বড়ই ভুল করছি। এটা যখন আমরা 6 নম্বর সমীকরণকে গুণ করেছি, আমার কাছে পাতাটা থাকার না থাকার কারণে আসলে এটা এক্স সামেশন এক্স আই এবং সামেশন এক্স আই গুণ হয়ে সামেশন এক্স আই হোল স্কোয়ার হবে, যেটা আমি এখানে একটু ভুল করছি, এটা হোল স্কোয়ার হবে। তাহলে এটা এক্স আই স্কোয়ার, না হলে তো এইটাও কাটাকাটি হয়ে যাবে, কিন্তু এটা তো কাটাকাটি হওয়া পসিবল না, এটা থাকতেই হবে। মাইনাস বিটা টু হ্যাট সামেশন এক্স আই এর উপর হোল স্কোয়ার, এটা হলো আমাদের বিয়োগের পরে সমীকরণটা দাঁড়ালো। এখন আমরা এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করলে আমরা এভাবে লিখতে পারি, সবগুলোকে যদি আমরা বাম পাশে বিটা টু এর টার্মগুলো বাম পাশে নিয়ে আসি, তাহলে বিটা টু এর যে টার্মগুলো আছে বিটা টু হ্যাট এনটা আগে দিই, বিটা টু হ্যাট সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস বিটা টু হ্যাট সামেশন এক্স আই এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এই টার্মটা আমরা এই পাশে রাখলাম এন সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস সামেশন এক্স আই সামেশন ওয়াই আই। এখন এখানে আমরা বিটা টু হ্যাটটা কমন নিব, বিটা টু হ্যাটটা আমরা কমন নিব, সেক্ষেত্রে আমরা এই পাশে করি, বিটা টু হ্যাটটা আমরা কমন নিলে সমীকরণটা দাঁড়াবে, বাম পাশ থেকে আমরা বিটা টু হ্যাটটা কমন করলাম, বিটা টু হ্যাট কমন করলে আমার প্রথমে ছিল এন, এন ছিল, এনটাকে আমরা কমন করলাম, বিটা টু হ্যাটের সাথে এন ছিল, তারপরে কি ছিল দেখি, এন ছিল এবং সামেশন এক্স আই স্কোয়ার ছিল, এর ক্ষেত্রে সামেশন এক্স আই হোল স্কোয়ার ছিল। তাহলে এন সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস সামেশন এক্স আই হোল স্কোয়ার ছিল, এটা আমি থার্ড ব্র্যাকেট দিই, সামেশন এক্স আই হোল স্কোয়ার ছিল, এটা ছিল বাম পক্ষে। আর ডান পক্ষে যা ছিল তাই, ডান পক্ষে যা ছিল তাই যদি লিখি, তাহলে ডান পক্ষে কি ছিল, ডান পক্ষে ছিল এন সামেশন এক্স আই ওয়াই মাইনাস সামেশন এক্স আই ওয়াই আই। তাহলে এটা আমরা যদি লিখি এন সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস সামেশন এক্স আই সামেশন ওয়াই আই। এখন আমরা এটাকে কাজ করি, সেটা হলো বিটা টুটা এখানে রেখে এটাকে এই পাশে পার করে দিই, অর্থাৎ বিটা টু হ্যাটটাকে এখানে রাখলাম ইকুয়াল টু, এটা লব হিসেবে আছে, এখানে হর হিসেবে হয়ে যাবে, উপরেরটা উপরেই থাকবে এক্স আই ওয়াই আই মাইনাস সামেশন ওয়াই আই, আর নিচে আসবে, এটা নিচে চলে আসবে এন সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস সামেশন এক্স আই এর উপর হোল স্কোয়ার। এই যে আমরা বিটা টু এর একটা মান পেলাম। এখন এই মানটাকে যদি আমরা একটু সাইজ করে লিখতে চাই, অর্থাৎ এন দ্বারা যদি ভাগ করি, তাহলে সমীকরণটা আমরা আর একটু সহজ হবে, সেটা হলো বিটা টু হ্যাট ইকুয়াল, যদি আমরা এন দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, অর্থাৎ লব হরকে এন দ্বারা, উভয় পক্ষ বললে ভুল হবে, বিটা টুকে না, লব এবং হরকে আমরা যদি এন দ্বারা ভাগ করি, তাহলে এখানে এনটা কেটে যাবে, থাকবে সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস, এখানে আবার এনটা ভাগ হয়ে যাবে, সামেশন এক্স আই সামেশন ওয়াই আই বাই এন আসবে, এবং নিচে এই এনটা কেটে যাবে, সামেশন এক্স আই স্কোয়ার
মাইনাস সামেশন xi হোল স্কোয়ার বাই n। এই nটা এখানে ভাগ হলো। তাহলে এখন আমরা এই কাজটা করলাম কেন? কারণ আমরা এখানে আরেকটা সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করব, সেটা হলো যদি বিচ্যুতি প্রকৃত গড় থেকে নেওয়া হয় তাহলে যাতে সূত্রটা কি হবে সেটা আমরা সহজে বের করব। এই কারণে আমরা এইভাবে সাজাই নিলাম। এখন যদি বিচ্যুতি প্রকৃত গড় থেকে নেওয়া হয়, অর্থাৎ প্রকৃত গড় থেকে যদি বিচ্যুতি না হয়, তাহলে এখানে আমরা সমীকরণটা লিখতে পারি বিটা 2 হ্যাট ইকুয়াল সামেশন x মাইনাস x বার ইন্টু y মাইনাস y বার বাই সামেশন x মাইনাস x বার হোল স্কোয়ার। বা এখানে আমরা একটু সংক্ষেপের ক্ষেত্রে আমরা বিটা 2 হ্যাট সমান লিখতে পারি, এই x মাইনাস x বারকে আমরা ছোট হাতের x ধরলাম এবং এটাকে ছোট হাতের y ধরলাম এবং নিচে ছোট হাতের x সামেশন xi স্কোয়ার দিলাম। এটা আমরা ধরলাম যেখানে লিখে দিব যেখানে xi ইকুয়াল টু x মাইনাস x বার এবং yi ইকুয়াল টু y মাইনাস y বার। এটা তখনই সম্ভব যদি বিচ্যুতি প্রকৃত গড় থেকে নেওয়া হয়, অর্থাৎ এখানে আমি লিখে দিই বিচ্যুতি প্রকৃত গড় থেকে নেওয়া হলে, বিচ্যুতি যদি প্রকৃত গড় থেকে নেওয়া হয় তাহলে এই সমীকরণটা এরকম দাঁড়াবে। এখন আমরা বিটা 2 হ্যাটের মানটা পেয়ে গেলাম। এটা হলো বিটা 2 হ্যাটের মান। এখন আমরা বিটা 1 হ্যাটের মানটা বের করব 6 নম্বর সমীকরণ থেকে, অর্থাৎ এখানে আমাদের 6 নম্বর যে সমীকরণটা ছিল সেটা থেকে বিটা 1 এর মানটা বের করব বিটা 2 কে অপসারণ করে। তো এই 6 নম্বর সমীকরণের মানটা আমরা যদি বিটা 1 6 নম্বর সমীকরণ হতে পাই, 6 নম্বর সমীকরণ হতে 6 নং হতে আমরা 6 নং হতে যদি 6 নম্বর সমীকরণকে n দ্বারা ভাগ করি, অর্থাৎ এখানে আমাদের 6 নম্বর সমীকরণ যেটা ছিল সেটাকে যদি আমরা n দ্বারা ভাগ করি, তাহলে এই সমীকরণটাকে আমরা n দ্বারা ভাগ করলে যে nটা চলে যাবে বিটা 1 এর সাথে থেকে, অর্থাৎ আমাদের লক্ষ্য হলো বিটা 1টাকে ফ্রি করা। যেহেতু বিটা 1 এর সাথে n আছে তাই আমরা nটাকে ভাগ করব। কোনো কাজ তো আর এমনি করা যাবে না, মানে যেটা প্রয়োজন সেটাই আমরা করব। তো যেহেতু এখানে বিটা 1টাকে আমাদের মুক্ত করার প্রয়োজন, সেহেতু আমরা n দ্বারা ভাগ করলে বিটা 1টা মুক্ত হবে। তাই আমরা 6 নং হতে 6 নংকে n দ্বারা গুণ করে 6কে n দ্বারা ভাগ করে 6কে n দ্বারা ভাগ করে 6কে আমরা যদি n দ্বারা ভাগ করি তাহলে সামেশন বাম দিকে থাকবে yi বাই নিচে n আসবে সমান বিটা 1 এর সাথে n ছিল, বিটা 1টা ফ্রি হয়ে যাবে এবং বিটা 2 এর সাথে যে nটা যুক্ত হবে, অর্থাৎ বিটা 2 হ্যাট আমি একটু সাজিয়ে লিখলাম xi বাই n। এখন এটাকে আমরা দেখতে পাচ্ছি একটা কমন আকার চলে আসছে, সেটা হলো সামেশন yi বাই n ইকুয়াল টু y বার হয় এবং সামেশন xi বাই n ইকুয়াল টু x বার হয়। তাহলে আমরা কাজ করে ফেলি, y বার সমান বিটা 1 হ্যাট প্লাস বিটা 2 হ্যাট x বার। এই যে আমরা বিটা 1 হ্যাটের মোটামুটি একটা মানের কাছাকাছি চলে আসছি। তাহলে এখন বিটা 1টাকে আমরা যদি এপাশে নিয়ে আসি, তাহলে বিটা 1 হ্যাট থাকলো ইকুয়াল টু বিটা 1 হ্যাটটা থাকলো ইকুয়াল টু y বার মাইনাস বিটা 2 হ্যাট x বার। এই যে আমরা বিটা 1 এর মানটাও পেয়ে গেছি। এভাবে আমরা অর্থাৎ বিটা 1 সমান লিখতে পারি বিটা 1 হ্যাট সমান y বার মাইনাস
বিটা টু হ্যাট এক্স বার। এখন এখানে বিটা টুর মান বের করে দিলে বিটা টু অপসারিত মান বের হয়ে যাবে। তো আমরা যখন ওটা কাজ করব তখন এই পর্যন্ত আসলে মূলত ওয়েলের সমীকরণ নির্ণয় করলে হয়। ওয়েলের সমীকরণটা এই পর্যন্তই। এখন আমরা নমুনা পর্যবেক্ষণের সাহায্যে যদি যে পর্যবেক্ষণটা দেওয়া থাকবে, নমুনা দেওয়া থাকবে যেটা আমাকে, সেটা বিটা ওয়ান হ্যাট ও বিটা টু এর মান নির্ণয় করলে বিটা টু হ্যাটের মানটা যদি আমরা বের করি, বিটা ওয়ান হ্যাটের মানটা আগে পাইলাম যেটা, অর্থাৎ একবার সাজিয়ে লিখবো, বিটা টু হ্যাটের মানটা যেটা আমরা পেলাম, এই যে বিটা টু হ্যাটের মান এবং বিটা ওয়ান হ্যাটের যে মানটা পেলাম, এই দুটো মান নির্ণয় করলে পরিমাপকৃত যে পিআরএফ সমীকরণ, পপুলেশন রিগ্রেশন ফাংশনটা আমরা পেয়ে যাব। অর্থাৎ ওয়েলেস পদ্ধতিতে স্যাম্পল রিগ্রেশন ফাংশন এসআরএফ থেকে আমরা পিআরএফটা পেয়ে যাব। তাহলে এখন যদি নমুনা পর্যবেক্ষণের সাহায্যে যদি নমুনা পর্যবেক্ষণের সাহায্যে বিটা ওয়ান হ্যাট ও বিটা টু হ্যাটের মান নির্ণয় করলে পরিমাপকৃত পিআরএফ পপুলেশন রিগ্রেশন ফাংশন সমীকরণটা পাওয়া যাবে। এভাবে আমরা ওয়েলেস পদ্ধতিতে বিটা ওয়ান হ্যাট ও বিটা টু হ্যাটের একটা মান, এমন মান বের করব যেটাতে বিচ্যুতির বর্গের সমষ্টি ন্যূনতম হয়। অর্থাৎ আমরা যদি রিভিশনটা দিই, আমাদের মূল উদ্দেশ্য হলো বিটা ওয়ান ও বিটা টু হ্যাটের মান বের করা যেটাতে বিচ্যুতির বর্গের সমষ্টি ন্যূনতম হবে। তো শুরু করছিলাম এখান দিয়ে, দেখেন ওয়েলেস মেথডটা বিটা ওয়ান পরামিতি, বিটা টু নিরূপিত মান ছিল পরিচিতি। তারপর আমরা যখন শুরু করলাম কার্ল ফ্রেডরিক গ্রসের প্রতিষ্ঠায়, পিআরএফটা আমরা এটা পেয়েছি, কিন্তু পিআরএফটা ডিরেক্টলি পাওয়া যায় না, সেজন্য আমরা এসআরএফ থেকে পিআরএফ নির্ণয় করি। এসআরএফটা আমরা এটা ধরলাম। এখন এসআরএফ থেকে আমরা কাজ করলাম, ক্যালকুলেশন করলাম। এখানে আমাদের কাজ হলো এই যে ইউআই এর মানটা পেলাম, ইউআই স্কোয়ারটা ন্যূনতম করতে হবে। চিত্রের মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই বিচ্যুতিগুলো, যেহেতু বিচ্যুতিগুলো নিচেরগুলো ঋণাত্মক, উপরেরগুলো ধনাত্মক, যখন এটা যোগ করা হবে তখন এই ব্যবধানগুলো থাকবে না, এবং যখন বর্গ করা হবে তখন আর কোনো ঋণাত্মক মান থাকবে না, সবই ধনাত্মক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে সামেশন ইউআই স্কোয়ারের মানটা বের করছি। এখন এই 5 নম্বর সমীকরণ ধরে এটাকে প্রথমে বিটা ওয়ানের সাপেক্ষে, যেহেতু আমাদের কাজ হলো এটার মান ন্যূনতম করা, অর্থাৎ ন্যূনতম মানটা বের করা, যে বিটা ওয়ান হ্যাট ও যে বিটা টু হ্যাটের মানে সামেশন ইউআই স্কোয়ার ন্যূনতম হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ বিটা ওয়ান হ্যাট ও বিটা টু হ্যাটের মানটা বের করব। সেই ক্ষেত্রে আমরা 5 নংকে এর সাপেক্ষে অন্তরকরণ করে শূন্য ধরলে এইভাবে আসলো ক্যালকুলেশন। তারপরে আমরা 6 নম্বর সমীকরণটা পেলাম। আবার সামেশন ইউআই স্কোয়ারকে বিটা টু হ্যাটের সাপেক্ষে অন্তরকরণ করে তার মান শূন্য ধরলাম, ধরে আমরা 7 নম্বর সমীকরণ পাবো। এই যে আমরা 7 নম্বর সমীকরণটা পেলাম। 7 নম্বর সমীকরণটা পাওয়ার পরে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করেছি। 7 নংকে এন দ্বারা এবং 6 নংকে সামেশন এক্স দ্বারা গুণ করে বিয়োগ করছি। 7 থেকে 6 বিয়োগ করে আমরা এই মানটা পেলাম। এটাকে যখন আমরা সাইজ করলাম তখন আমরা বিটা টু হ্যাটের মানটা পেয়ে গেলাম। এখন বিচ্যুতি, এটা হলো বিটা টু হ্যাটের মান। এখন বিচ্যুতি প্রকৃত গড় থেকে নেওয়া হলে আমরা এটা লিখতে পারি, সংক্ষিপ্ত আকারে এটা লিখতে পারি। এখন আর বিটা ওয়ান হ্যাটের মানটা বের করব। 6 নম্বর সমীকরণ, অর্থাৎ 6 নম্বরকে এন দ্বারা ভাগ করলে আমরা বিটা ওয়ান হ্যাটটা অপমুক্ত করতে পারবো। বিটা ওয়ান হ্যাটটা এখানে নিলাম, বিটা ওয়ান হ্যাটের মান পেয়ে গেলাম। তাহলে নমুনা পর্যবেক্ষণের সাহায্যে বিটা ওয়ান হ্যাট ও বিটা টু হ্যাটের মান নির্ণয় করলে পরিমাপকৃত এসআরএফ সমীকরণ পাওয়া যাবে। এভাবে আমরা ওয়েলেস পদ্ধতিতে বিচ্যুতির বর্গের সমষ্টি ন্যূনতম করার মাধ্যমে যে বিটা ওয়ান হ্যাট ও যে বিটা টু হ্যাটের মানে বিচ্যুতির বর্গ ন্যূনতম হয় সেটা আমরা বের করতে পারি। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা, প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আজকে এ পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আর ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল, আসলে বুঝতেই তো পারছেন ওয়েলেস পদ্ধতিটা শুরু করে তার মাঝপথে ফেলে রাখা যায় না, এই জন্য ক্লাসটা লম্বা হয়ে গেল। আসসালামু আলাইকুম।